কথায় বলে ভালোবাসার থেকে সুন্দর এই দুনিয়াতে আর কিছুই নেই। আর এই গল্পটাতে তারই চিরন্তন সত্যটাকে তুলে ধরা হয়েছে। ভালোবাসাকে পূর্ণতা দিতে একটা মানুষ যে কোন পর্যায় অবধি যেতে পারে সেটা এই গল্পটা না দেখলে কখনো অনুমানই করতে পারবেন না। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে পাড়ি দেওয়া যাক ভালোবাসায় ভরা এক স্বপ্নের দেশে। ড্রামার শুরুতেই আমরা এসুনকে দেখতে পাই। সে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে তার মাকে ডাকতেছিল। আসলে তার মা একজন ডুবুরি, সমুদ্র থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এসুনের পেছনে আমরা জিওনসিককে দেখতে পাই। জিওনসিক এসুনকে পছন্দ করে, আর এই ব্যাপারটা নিয়েই এসুনের আন্টিরা তার সঙ্গে ঠাট্টা করত। এখানে আমরা জানতে পারি কয়েক বছর আগে এসুনের বাবা একটা মারণ রোগে নিজের প্রাণ হারিয়েছে। পরে তার মা আবারও একটা বিয়ে করে, আর এই পক্ষের তার দুটো সন্তান রয়েছে। তার দ্বিতীয় স্বামী কোনো কাজ করে না, তাই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে এসুনের মায়ের উপর। তবে এসুন তার মায়ের সঙ্গে থাকতো না, সে থাকতো তার মামার বাড়িতে। এসুন স্কুলের পোয়েট কম্পিটিশনে সেকেন্ড হয়েছে, আর সেটাই দেখানোর জন্য সে তার মায়ের কাছে আসে। তার মা বলে এটা গিয়ে তুমি তোমার দিদাকে দাও। এসুন বলে দিদা তো আমাকে পছন্দই করে না, আর কাকা সে তো খাওয়ার সময় মাছের কাঁটাটাও পর্যন্ত দেয় না। সত্যি বলতে ওদের আমার ব্যবহারের কারণে আমার মুখ দিয়ে খাওয়ার ওঠে না, তাই আমি ঠিক করেছি আমি তোমার কাছেই থাকবো। মা, আমাকে তোমার কাছে রেখে দাও না। সবকিছু শোনার পরেও তার মা বলে তুমি ওই বাড়ির মেয়ে, তাই তোমাকে ওখানেই থাকতে হবে। মায়ের এমন কথা শুনে এসুন কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে। আসলে এসুনের মা তাকে অনেক ভালোবাসে, তবে সে এসুনকে মামা বাড়িতে রেখেছে কারণ সেখানে থাকলে সে স্কুলে যেতে পারবে, দুবেলা দুমুঠো খেতে পারবে। এরপর এসুনের মা তার মেয়ের লেখা কবিতাটা পড়ে, যা পড়ার পর সে চোখের জল আটকে রাখতে পারে না। অন্যদিকে এসুন যখন বাসন মাজছিল তখন জিওনসিক সেখানে মাছ দিতে আসে। এসুনের কাকা বলে আমি তো 5টা মাছের টাকা দিয়েছি, তুই 6টা দিচ্ছিস কেন? জিওনসিক বলে একটা মাছ ফ্রি। এসুনের কাকা বলে তোর মা এটা জানে? জিওনসিক বলে তোমাদের বাড়িতে তো 6 জন আছে। এর মধ্যেই সেখানে এসুনের মা দুহাত ভর্তি মাছ নিয়ে এসে এসুনের কাকার মুখে ছুঁড়ে মারে এবং বলে আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। এসুন তার প্রতি তার মায়ের ভালোবাসা দেখে অনেক খুশি হয়। তার মা তাকে বলে তুমি আমাকে এত ভালোবাসো কেন? তখন এসুন বলে কারণ তুমি আমার মা, আর মাকে কে না ভালোবাসে। সিন এখান থেকে কয়েক মাস পরে শিফট হয়। জিওনসিকের দিদা একজন গুণিন, সে এসুনের মাকে ফুঁক দিচ্ছিল। আসলে এসুনের মায়ের একটা মারণ রোগ হয়েছে। দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সমুদ্রের নিচে মাছ ধরার কারণেই তার এই রোগটি হয়েছে। এই কারণেই সবাই তাকে সমুদ্রে যেতে মানা করে। তবে এসুনের মা বলে আমি কাজ না করলে বাচ্চাদের খাওয়াবো কি? তখন তার বাকি সহকর্মীরা বলে আমরা তো আছি, সবাই মিলে ঠিক চালিয়ে নেব। কিন্তু এসুনের মা কোনো কথাই শুনতে রাজি নয়। সে বলে আমি কারোর কাছে ভিক্ষা চাই না। এই সমস্ত কথা শুনে এসুন রেগে গিয়ে তার মায়ের ডুবুরির জামা কাপড়গুলো আগুনে ফেলে দেয় এবং বাড়ি থেকে বেরিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলে তোমাকে তো সবাই দেবতা মনে করে, তাহলে তুমি কিভাবে একজনের জীবন নিতে পারো? আমার মাকে তুমি ছেড়ে দাও না। এরপরেই সেখানে জিওনসিক চলে আসে। জিওনসিক আগে থেকেই জানে এসুন কাঁদলে তার খিদে পায়, তাই সে তার জন্য খাবার এনেছে। তবে খাবার খেতে খেতে এসুন বলে তুমি আমার জন্য যাই করো না কেন, আমি কিন্তু তোমাকে বিয়ে করব না। তখন জিওনসিক বলে আমিও করতে চাই না। সিন এখান থেকে রাতে শিফট হয়। এসুনের মা তাকে ঘুম থেকে তুলে বাইরে নিয়ে আসে এবং তাকে তার পছন্দের খাবার বানিয়ে খাওয়ায়। এসুনের মা বলে আমি মারা যাওয়ার পর তুমি এই বাড়ি থেকে চলে যাবে, আর তোমার কাকার পায়ে পড়ে হলেও সেখানে আশ্রয় চাইবে। মায়ের মুখে মরার কথা শুনে এসুন কান্নায় ভেঙে পড়ে এবং বলে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তার মা বলে কারোরই মা বাবা চিরস্থায়ী নয়, সবাইকেই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তবে তারপরেও তাদের ছেলে মেয়েদের বাঁচতে হয়। জীবনে অনেক খারাপ সময় আসবে, যার ফলে কখনো কখনো মারা যেতেও মন চাইবে, তা সত্ত্বেও তোমাকে বাঁচতে হবে। এর কিছুদিন পরেই এসুনের মা মারা যায়, যার ফলে 10 বছরের এসুন একদম একা হয়ে যায়। তবে তার সব সুখ দুঃখে জিওনসুক সর্বদাই তার পাশে ছিল। মায়ের মৃত্যুর পর এসুন তার মায়ের কথা মতো ঠিক করে সে মামা বাড়িতে চলে যাবে। তবে তার সৎ বাবা বলে তুমি চলে গেলে ছোট ছোট ভাই বোনদের কে খেয়াল রাখবে? তুমি আর 2-3 মাস থেকে যাও, তারপর না হয় চলে যেও। ছোট ছোট ভাই বোনদের মুখের দিকে তাকিয়ে সে তার বাবার কথায় রাজি হয়। এরপর সে জিওনসিককে সঙ্গে নিয়ে একটা জমিতে সবজি চাষ করে। তবে তার ওই 3 মাস সময়ে ধীরে ধীরে বাড়তে বাড়তে কয়েক বছর পেরিয়ে যায়। এরপর সে একদিন ঠিক করে সে ওই বাড়িটা ছেড়ে দেবে, কারণ সেখানে থেকে সে পড়াশুনো করতে পারত না, যার ফলে তার কবি হওয়ার স্বপ্ন কখনো পূরণ হবে না। তবে তার সৎ বাবা বলে আমি কথা দিচ্ছি তোমার কলেজের সমস্ত খরচ আমি দেব। এসুন আবারও তার বাবার কথায় বিশ্বাস করে নেয়। সে পড়াশোনার পাশাপাশি বাজারে সবজি বিক্রি করত। তবে সে দোকানে বসে থাকতো ঠিকই, তার দোকান চালাতো জিওনসিক। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা বছর পেরিয়ে যায়। এখন তাদের বয়স 19 বছর। এরকমই একদিন তারা দোকানে বসেছিল, ঠিক তখনই সেখানে জিওনসিকের দিদা আসে। জিওনসিকের দিদাকে দেখে এসুন দৌড়ে পালিয়ে যায়। আসলে জিওনসিকের দিদা চাইতো না যে জিওনসিক এসুনের সঙ্গে মিশুক।
সে সেখানে এসে এসুনের সবজির ঠেলাটা উল্টে দেয়। কিছুক্ষণ পর জিওনসিক এসুনের জুতো নিয়ে তার কাছে আসে এবং তার পায়ের তলার ধুলো ঝেড়ে তাকে জুতোটা পরিয়ে দেয়। এরপর হেঁটে যেতে যেতে এসুন বলে, কাছাকাছি থাকলেই ভালোবাসা হয়ে যায় নাকি? আমি তোমার সঙ্গে থাকি যাতে তোমার কাছ থেকে ব্যবসা শিখতে পারি, আর তাছাড়া তুমি এই ছোট্ট দ্বীপে থাকো। আমি বিয়ে করলে কোনো সোলে থাকা ছেলের সাথেই করব, তবে তাকে আমি কখনোই বিয়ে করব না যে একটাও কবিতা বলতে পারে না। এসব শুনে জিওনসিক বলে, তাহলে তুমি আমার পকেট থেকে হাত বের করো আর কোনো সোলওয়ালার পকেটে ঢোকাও। কিছুক্ষণ চুপ থাকার পর এসুন বলে, আজকেও আমার জন্য এত মাছ এনেছো? তুমি করুণা না করলে আমার যে কি হতো? জিওনসিক বলে, করুণা করলে তো ভিখারিকে করব, তাছাড়া করুণা হলে কি 10 বছর ধরে তোমার পেছনে ঘুরতাম? এসুন তখন বলে, তাহলে কেন ঘোরো সেটা আজকে বলে দাও। জিওনসিক বলে, তুমি এত বকবক করো কেন? তুমি কথা বললে আমি শুধুমাত্র তোমার ঠোঁটেই দেখতে থাকি, তারপর যে কি বলি নিজেই বুঝতে পারি না। তোমার মনে আমার প্রতি যদি কোনো ফিলিংস না থাকে তাহলে সবসময় আমার পকেটে হাত ঢুকিয়ে রাখো কেন? আর তোমার ঠোঁট সবসময় চকচক করে কেন? এসুন তখন বলে, আসলে আমি তোমার জন্য লিপস্টিক লাগাই। এসুন চাইছিল জিওনসুক নিজেই তাকে প্রপোজ করুক, এরপর তারা দুজন একে অপরকে কিস করে। তবে বাড়ি ফেরার সময় এসুন বলে, যাই হোক না কেন আমি কিন্তু তোমাকে বিয়ে করব না। এরপর এসুন বাড়ি ফিরে জানতে পারে তার মায়ের দ্বিতীয় স্বামী আবারও একটা বিয়ে করেছে। মহিলাটি দিনরাত এসুনকে কথা শোনাতো, এমনকি সে তার মায়ের ছবিটাকেও বাইরে বের করে দেয়। তাই এসুন ঠিক করে সে আর কোনো মতেই ওই বাড়িতে থাকবে না। এসুন যাওয়ার আগে তার সৎ বাবাকে বলে, তুমি আমাকে বলেছিলে আমার পড়াশোনার জন্য কলেজের খরচ দেবে, সেই টাকাটা আমাকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। তখন সেই মহিলাটি বলে, ও টাকা কোথায় পাবে? ও তো আমার কাছেই টাকা ধার করেছিল, সেটা শোধ করতে পারেনি বলেই বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছে। এসুন বুঝতে পারে সে তার সৎ বাবার উপরে ভরসা করে অনেক ভুল করেছিল। এরপর সে তার মামা বাড়িতে যায়, তবে সেখানে থাকার সবথেকে বড় বাধা হলো তার কাকা। তার ওপর তাদের বাড়ির অবস্থাও খুব একটা ভালো নয়, টেনে টুনে কোনো রকমে দিন চলে। এসুনের কাকা বলে, ম্যানল্যান্ডের যে কলেজে তুমি পড়তে চাও সেখানে একটা কারখানা আছে, তুমি সেখানেই কাজে ঢুকে যাও, ভালো বেতন পাবে, আর সেখানে থেকে কাজ করলে খরচও অনেক কম হবে, তবে প্রতি মাসের শেষে অর্ধেক টাকা আমাদেরকে পাঠিয়ে দিও। এসুন বলে, আমি কারখানায় কাজ করব না। তার কাকা তখন বলে, কাজ করবি না তো খাবি কি? থাকবি কোথায়? আমার ঘাড়ের উপরে বসে খাবি নাকি? এসুন বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাদের আর বিরক্ত করব না। এসুনের পর তার শেষ আশা জিওনসিকের কাছে যায় এবং তাকে বলে, তোমার বাড়িতে কয়টা রুম আছে? তুমি কি আমার জন্য তোমার দিদার বিরুদ্ধে যেতে পারবে? আমার সৎবাবার নতুন স্ত্রী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর কাকা বলছে বুসানে কারখানায় কাজ করতে, আমার থাকার কোনো জায়গা নেই, এখন তুমিই আমার শেষ ভরসা। এগুলো বলেই এসুন সেখানে বসে কাঁদতে শুরু করে। তবে জিওনসিক হঠাৎ করেই জোরে জোরে কবিতা বলতে থাকে। আসলে এসুন বলেছিল যে কবিতা বলতে পারে না সে তাকে বিয়ে করবে না, তাই জিওনসিক কবিতা বলে এসুনকে বোঝাতে চায় যে সে তার যোগ্য। তখন এসুন বলে, তুমি কবিতা বলতে পারো তো কি হয়েছে, আমার কলেজে যাওয়ার ইচ্ছের কি হবে, আর আমার কবি হবার ইচ্ছেরই বা কি হবে? জিওনসিক বলে, আমি সব ইচ্ছে তো পূরণ করতে পারবো না, তবে কথা দিচ্ছি তোমাকে সারা জীবন অনেক খুশি রাখবো। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে, তবে তারা ভালোভাবেই জানতো একেই তারা নাবালক, তার উপর তাদের পরিবার তাদেরকে কোনোভাবেই মেনে নেবে না, তাই তারা ঠিক করে তারা পালিয়ে যাবে। রাতে জিওনসিক তার বাড়ি থেকে দামি জিনিস চুরি করে, অন্যদিকে এসুন তার সৎমায়ের গয়না চুরি করে। এরপর দুজন একটা জায়গাতে দেখা করে সবকিছু গুছিয়ে নিচ্ছিল। এই সময় এসুন বলে, তোমার পরে আফসোস হবে না তো? কারণ একবার আমরা এখান থেকে চলে গেলে আর কিন্তু কখনোই ফিরে আসবো না, এখন আমরা আলাদা আছি, তবে একবার যদি বিয়ে হয়ে যায় তখন সারা জীবন একসঙ্গেই থাকতে হবে, তোমার যদি ভয় লাগে তাহলে এখনই পিছিয়ে যেতে পারো। তখন জিওনসিক বলে, 19 বছরে আজ অবধি এত খুশি কখনো হয়নি। এই সময়ে জাহাজ ছাড়ার সাইরেন বেজে ওঠে, এটা শুনে তারা জাহাজ ধরার জন্য দৌড়াতে শুরু করে। তারা জাহাজের এক কোণে চুপচাপ বসেছিল। জাহাজের এক ক্যাপ্টেন বলে, তোমাদের আইডি দেখাও। তবে তারা চুপ থাকলে ক্যাপ্টেন বলে, তোমরা নাবালক নয় তো, দেখে তো মনে হচ্ছে বাড়ি থেকে পালিয়ে এসেছো। তখন এসুন বলে, সন্দেহ হলে আমাদের জাহাজ থেকে ফেলে দাও। ক্যাপ্টেন বলে, এত মেজাজ দেখাচ্ছিস, তোরা কে? তখন এসুন বলে, আমরা স্বামী স্ত্রী। এটা শোনার পর ক্যাপ্টেন আর কিছুই বলতে পারে না। এরপর তারা বুসানে পৌঁছায়, তবে তাদের কাছে যেহেতু কোনো পরিচয়পত্র ছিল না এবং পর্যাপ্ত পরিমাণ টাকাও ছিল না, তাই কেউই তাদেরকে রুম ভাড়া দেয় না। এরপর তারা একটা হোটেলে গিয়ে আংটি দেখিয়ে বলে, আমাদের কাছে টাকা নেই, এটার বিনিময়ে কি রুম ভাড়া পাওয়া যাবে? তখন হোটেলের মালকিন তাদেরকে একটা রুমের চাবি দেয় এবং বলে, টাকা নিয়ে কোনো চিন্তা করো না, একদমই নিশ্চিন্তে থাকো। এরপর তারা যখন রুমে বসে কথা বলছিল তখনই সেখানে মালকিন আসে এবং তাদেরকে রাতের খাবার দেয়। অন্যদিকে জিওনসিকের মা পুলিশের কাছে তাদের পালানোর রিপোর্ট লেখায় এবং তাদেরকে খোঁজার জন্য বুসানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবং এর সাথেই সিরিজের প্রথম এপিসোডটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই সিরিজের পরবর্তী পর্ব নিয়ে।